জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাতুল শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ, আচার্যদেব ঠাকুরকে কোথায় সাজাতে বললেন। আমরা তো শুধু ঠাকুর ঘরেই ঠাকুরকে সাজিয়ে রাখি, সুন্দরভাবে ঠাকুরকে আমরা ঠাকুর ঘরেই সাজাই, কিন্তু আরেকটি জায়গাতেও আচার্যদেব বললেন ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। আসুন জেনে নিই আচার্যদেব কোথায় ঠাকুরকে কিভাবে সাজাতে বললেন আজকের এই ইষ্ট প্রসঙ্গে। আমাদের জীবন একটি পরিবার থেকে শুরু হয়। জন্মের পর থেকে একটু একটু করে আমরা বড় হতে থাকি। তাহলে এই যে পরিবারের ছত্র ছায়ায় আমি বড় হলাম, উপার্জনশীল হয়ে উঠলাম, সেই পরিবারের সকলকে ভুলে একটা সময় আত্মকেন্দ্রিক জীবন যাপন করা আমরা শুরু করে দিলাম, বিচ্ছিন্ন হয়ে থাকলাম পরিবার থেকে। এখন দুটো পথ আছে, একটি জীবন বৃদ্ধির পথ, আরেকটি হচ্ছে জীবনীয় স্রোতের বিপরীতমুখী পথ। দুটো জীবন আমাদের আছে। বর্ধনার পথে এগিয়ে চলতে হলে প্রয়োজন ছোট বয়স থেকেই শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত রাখা। যদি বর্ধনার পথে আমরা এগোতে চাই বা আমার সন্তানকে এগিয়ে দিতে চাই বা আমার পরিবারের সকলকে এগিয়ে দিতে চাই, তাহলে ছোট বয়স থেকে শিশুকে মঙ্গলজনক কর্মের সাথে যুক্ত রাখতে হবে। আর মঙ্গল মানে আমার ইষ্ট, ইষ্টের কর্ম করার মানে কি বাইরে বেরিয়ে কাজ করা না, আমি যে ঘরে কাজগুলো করছি সেটা সঠিক হচ্ছে কিনা। যেমন আমি পড়াশোনা করছি, আমি স্টুডেন্ট, এই সময় আমার কর্ম কি, ঠাকুর কি বলেছেন সেটা করা সেই সময়ের জন্য। এই প্রত্যেকেরই প্রত্যেকটা কর্ম সকাল থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত যা যা করছি সবই ইষ্ট কর্ম, কারণ এই সংসারটাই ইষ্টের। তাহলে প্রত্যেকটা কর্ম তারই, কিন্তু যেটা আমি তার বিধানে করব, তার মনের মতন করে করব, সেটাই হবে ইষ্টকর্ম। আর যেটা আমার ইচ্ছে অনুযায়ী আমার মনের মতন করে করব, সেটা কিন্তু ইষ্টকর্ম হবে না, সেটা বিকেন্দ্রিক চলন হবে। সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিক ফ্যাক্টর দিয়ে। যে আরেকটা আলোচনা আমি বলেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে জোড়ার বা যেমন দুটো ইটের মাঝে জোড়া লাগানো হয় সিমেন্ট দিয়ে, স্বামী স্ত্রীর সম্পর্কর মাঝেও ইষ্ট যদি মেন থাকে, যদি ইষ্টই সেখানে মাঝখানটায় থাকে, দুজনের ভাবধারায় যদি ইষ্ট হয়, তবেই কিন্তু সেই সংসার শান্তি হয়। স্বামী স্ত্রীর মধ্যে কলহ সহজে হবে না। তাই বললেন যে সমগ্র পরিবারকে বাঁধতে হয় একটা সিমেন্টিক ফ্যাক্টর দিয়ে, সিমেন্ট দিয়ে একটা সংসারকে বাঁধতে হয়। সিমেন্ট যেমন আটকে ধরে, ঠিক তেমনভাবে বাবা মা সৎ আচারবান হলে তাদের দেখা দেখি ছেলেমেয়েরাও সৎ আচারবান হয়ে উঠবে। যদি বাবা মা সৎ আচরণ করে, সৎ চলনায় চলে, যদি বাবা মাকে দেখে সন্তান যে কিভাবে ইষ্টমুখী চলনে চলছে, কিভাবে ঠাকুরকে ভালোবাসছে, ঠাকুরকে ছাড়া কিছু বুঝতে চাইছে না, যেটাই করছে ঠাকুরের বিধানে করার চেষ্টা করছে, আচার্যদেবকে জানিয়ে করার চেষ্টা করছে, তখন আমার সন্তানও সেই সিস্টেমেই তৈরি হতে থাকবে, সেও সেভাবেই করতে থাকবে। যদি আমি ভালো চাই তবে এইভাবে আমাকে চলতে হবে। আমরা ঠাকুর ঘরে ঠাকুরকে সাজিয়ে রাখি। এবার যেটা আছে থাম্বনেলে, সেটা যে আমরা ঠাকুরকে ঠাকুর ঘরে সাজিয়ে রাখি। আমি বলি, মানে আচার্যদেব বললেন, আমি বলি শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের অন্তরে সাজিয়ে রাখুন। যে শুধু ঠাকুর ঘর কেন, ঠাকুরকে নিজের এই অন্তরে সাজিয়ে রাখুন। এই অন্তরে কিভাবে সাজাবো, তার জন্য অন্তরটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করতে গেলেই নামের অনল আগুন জ্বালিয়ে দিতে হবে এই অন্তরে।
নামের অনল আগুন জ্বালিয়ে দিলে ভেতরটা যত ময়লা আবর্জনা সব পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। তখন এতটাই সুন্দর পবিত্র আমার হৃদয়টা হয়ে যাবে, যেখানে ঠাকুর আনন্দের সাথে বাস করবে। এত সুন্দর সাজানো হয়ে যাবে যে প্রত্যেকের প্রতি আমার একটা ভালোবাসা থাকবে, সুন্দর আচার আচরণ থাকবে, চলা বলা করা সব কিছুই একটা সৎ চিন্তা ভাবনায় থাকবে। কেউ কিছু বললেও সেটাকে নিয়ে বেশি দিন ধরে রাখা, ভেতরে যে ধরেই রাখবো সেই হিংসেটা, সেই রাগটা, সেটাও ধীরে ধীরে কমে আসবে যখন আমি ইষ্টমুখী চলনে চলবো। সেই ভাবগুলো কাটবে খুব তাড়াতাড়ি। তাই ঠাকুরকে অন্তরে সাজাতে বললেন আচার্যদেব। সাজিয়ে রাখুন অন্তরে। কেমনভাবে? আচার আচরণে। আপনার আচার আচরণ খুব সুন্দর করুন। সেই আচার আচরণের মধ্যে আপনি আপনার ঠাকুরকে সাজিয়ে রাখুন। অভ্যাস ব্যবহারে আমার অভ্যাস, আমার ব্যবহারগুলো যেন ইষ্টকেন্দ্রিক হয়। আচার্যদেব যেভাবে যা যা অভ্যাস করতে বলছেন, যেমন তারপর যেসব ব্যবহার, যেভাবে ব্যবহার, ঠাকুর বলেছে না, কথা কইবি গুড়ের মতো লেপ্টে রবে গায়ে। গুড়ের মতন আঠালো থাকবে, যাতে যার সাথে কথা বলবো সে কথাটা যাতে তার গায়ে আটকে যায়, অন্তরে লাগে, এমন সুন্দরভাবে আমাদের কথা বলতে হবে। এত সুন্দর অভ্যাস করতে হবে যে সকালে উঠে নাম ধ্যান ইষ্টভীতি, এটা যেমন আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, ঠিক সদাচার পালনগুলো করা, দৈহিক মানসিক আধ্যাত্মিক, এই তিনটি সদাচারই যেন আমার সঠিকভাবে হয়। গুরুজনদের সাথে কথা বলা, স্বামীর সাথে কিভাবে আচার আচরণ করতে হয়। যেমন কালকে একটা আলোচনা আমি পড়ছিলাম, হয়তো আমি আলোচনাটা করেছিও বা করা হয়নি, যে ঠাকুর বলেছেন যখন স্বামী বাড়ি ফিরবে তখন স্ত্রীদের কি কর্তব্য। যদি বসেও থাকে স্ত্রী তখন দাঁড়িয়ে যাবে, তাকে আহ্বান জানাবে, তার কি দরকার তখন না দরকার, তাকে খেতে দেওয়া, এই যে তাকে তার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপনটা, এই যে স্বামীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এইগুলো অভ্যাস, এইগুলো খুব সুন্দর করতে হবে। এইগুলো একটা উদাহরণ দিলাম, এরকম প্রত্যেকের জন্যই। তাহলে অভ্যাস ব্যবহারগুলোর মধ্যেও আমার ঠাকুরকে সাজাতে হবে। কথাবার্তার মধ্যে আমার সুন্দর যেন মিষ্টতা থাকে। চলাফেরায় আমার চলাফেরা, মানে আমি যে হেঁটে যাব সেটার মধ্যেও যেন একটা আর্ট থাকে, খুব সুন্দরভাবে চলাফেরা, যাতে সবাই বলে বাহ কি ভালো লাগে, কি সুন্দরভাবে যায়। আমার ড্রেস পোশাক পরিধানগুলো মার্জিত সুন্দর থাকবে, যাতে দেখে সবার ভালো লাগবে। খাওয়া পড়া, আমি যে খাবো সেই খাওয়াটাও যেন আমার শরীরের পক্ষে উপযোগী হয়, যেমন তেমন যা ইচ্ছে তাই যেন না গ্রহণ করি। এইগুলোও যেন আমার সত্তা পরিপোষণী হয়, এইগুলো যেন আমার শরীরের বিপক্ষে কিছু গ্রহণ না করি। এই সব জায়গাতে মানে আমি যে খাবো সেটাও আমার যেন আমার শরীর মাফিক হয়। আমার এই যে মানব দেহ যে সব খাওয়ার মানে গ্রহণযোগ্য, সেইগুলোই যেন আমরা ধীরে ধীরে গ্রহণ করা শুরু করে দিই। এইভাবেই সব কিছুর মধ্যেই আমাদের ঠাকুরকে আচার্যদেব সাজাতে বললেন। ঠাকুর ঘরে শুধু ঠাকুরকে সাজালেই হবে না, তার সাথে নিজের এই আচরণ, কথাবার্তা, চলাফেরা, ড্রেস পোশাক, খাওয়া পড়া সব কিছুর মধ্যে যদি আমার ঠাকুরকে আমি সাজিয়ে তুলতে না পারি, তবে কিন্তু ওই ঠাকুর ঘরে ঠাকুর সাজানোটা শুধু বৃথাই, ওতে কোনো লাভ নেই, ওটা ফটোই থেকে যাবে। এইভাবে আমাদের আচার্যদেব ঠাকুরকে সাজাতে বললেন। আসুন আমরা এই ব্রতে ব্রতী হই, আমরা প্রত্যেকেই এই চেষ্টায় লেগে থাকবো কিভাবে আমার মধ্যে আমার ঠাকুরকে সাজিয়ে তুলতে পারি। জয়।